বাসর ঘরে ঢুকতে যাব তার ঠিক আগ মুহূর্তে আমার মা এসে আমার হাতে একটি সাদা রুমাল দিল। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, মা এটা দিয়ে কি হবে? মা তখন উত্তরে বলল, এটা রেখে দে, তোর স্ত্রীর সতীত্ব পরীক্ষা করার জন্য প্রয়োজন হবে। সহবাসের পর যদি রক্তক্ষরণ হয় তাহলে বুঝবি তোর স্ত্রী ভালো, আর যদি না হয় তাহলে বুঝতেই পারছিস। আর হ্যাঁ, রুমালটা কিন্তু আমাকে কাল দেখাবি। আমি তখন অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, সীমা লজ্জা করে না তোমার নিজের ছেলের সাথে এমন নোংরা কথা বলতে? আর সব থেকে বড় কথা হচ্ছে ওগুলো কুসংস্কার। আগেকার যুগের মানুষ না বুঝে বিশ্বাস করতো, তুমি এই যুগের মানুষ হয়ে এগুলো কি করে বিশ্বাস করো? এগুলোর কোনো সত্যতা নেই, এগুলোর উপর বিশ্বাস ছাড়ো। মা তখন উত্তরে বলল, তুই কি আমার থেকে বেশি জানিস? আমি তখন বললাম, হ্যাঁ মা, অবশ্যই আমি তোমার থেকে বেশি জানি, তাছাড়া আমি একজন ডক্টর, তোমার থেকে এই বিষয়ে আমি অনেক ভালো বুঝি। মা তখন রাগী গলায় বলে উঠলো, বেশি কথা বলিস না, যা বলছি তাই কর, আমি তোর সন্তান না, তুই আমার সন্তান, মুখের উপর তর্ক করিস না। আমি তখন আর কোনো কথা না বলে রুমালটা হাতে নিয়ে রেগে মেগে রুমে চলে গেলাম। আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেই না, কিন্তু আজকে বিয়ের দিন সবাই আনন্দ করছে, তাই সবার আনন্দটা মাটি করতে চাচ্ছিলাম না। আর বাসায় নতুন বউ, সে এসব বিষয় জানলে লজ্জায় আমার মাথা কাটা যাবে, আমি আর কখনোই ওর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তারপর বাসর ঘরে ঢুকে খাটের উপর বসলাম, রুমালটা পকেটে রেখে দিলাম। মা যেমনটা বলেছে এমনটা যদি করি তাহলে আমার ও আমার পরিবারের মান সম্মান ও ইজ্জত কিছুই থাকবে না। যদিও সে মা, তার সকল কথা মেনে চলা আমার দায়িত্ব, কিন্তু মা হোক বা বাবা যদি অন্যায় কোনো আবদার করে সেগুলো তো আর মেনে নেওয়া যাবে না। প্রথমে ভালো করে বোঝাতে হবে, আর যদি না বুঝতে চায় তাহলে প্রতিবাদ করতে হবে। তবে মা বাবার কথায় কখনোই অন্যায় কোনো কাজ করাই যাবে না। সত্যি বলতে পৃথিবীর কোনো মেয়েই চায় না তার স্বামী প্রথম রাতেই তার সাথে সহবাস করুক। আমি যখন আমার স্ত্রীর পাশে গিয়ে বসলাম, ঠিক সেই সময় সে আস্তে আস্তে কান্না শুরু করে দিল। আমি তখন আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কান্না করছো কেন? তখন সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার ভয় লাগছে, বাবা মায়ের জন্য ভীষণ মন খারাপ হচ্ছে। আমি তখন বললাম, আমি জানি তোমার মন ভীষণ খারাপ, নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশে আসছো, বাবা মাকে ছেড়ে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, এটা সবারই হবে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও নিজের বাড়ি ছেড়ে নতুন একটা জায়গায় ভালোই কষ্ট লাগে। আমি সাধারণত ক্লাস 8 থেকে লেখাপড়ার জন্য বাবা মাকে ছেড়ে দূরে থেকেছি। বাবা মাকে ছেড়ে থাকা কত কষ্ট এটা আমি জানি। মাঝে মাঝে আমি দুমড়ে দুমড়ে কেঁদেছি। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আমাকে শুধু স্বামী নয়, একজন ভালো বন্ধু ভাবতে পারো। যাও এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। তারপর আর কিছু না বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে লাইটটা অফ করে নিচে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুমন্ত অবস্থায় শুনতে পারলাম কে যেন আমাকে ডাকছে। না, এটা স্বপ্ন না। তারপর আমি খেয়াল করে দেখলাম আমার স্ত্রী আমার হাতের বাহু ধরে টানছে আর বলছে, আমার ভীষণ ভয় হচ্ছে, আমি মনে হচ্ছে কোনো কবরের মধ্যে আছি। আসলে আমি অন্ধকার রুমে ঘুমাতে পারি না, ভয় পাই। ছোট থেকে আমার অভ্যাস, আমি লাইট জ্বালিয়েই ঘুমাই। আমি তখন নিজেকে মনে মনে ধিক্কার জানালাম, কেমন মানুষ আমি, একটু জানতেও চাইলাম না লাইটটা নিভিয়ে দেব না জ্বালিয়ে রেখে দেব। আমি তখন লাইটটা জ্বালিয়ে দিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে আবার কে যেন ডাকছে। আমি তখন উঠে দেখি আবার আমার স্ত্রী ডাকছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? উত্তরে তখন সে বলল, না কোনো সমস্যা না, আজান দিয়েছে, নামাজটা পড়ে নিন। গত বছর যে ফজরের নামাজ পড়ি না তার কোনো ঠিক নেই, তাও আবার শীতের মধ্যে নামাজ পড়তে ডাকছে। এখন যদি না উঠি মাইন্ড করবে, তাই উঠে নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষ করে ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমালাম না। না ঘুমিয়ে বাইরে চলে গেলাম, কারণ বাড়িতে থাকলেই সকাল সকাল মা ঝামেলা তৈরি করবে। স্ত্রীর সতীত্ব টেনে নিয়ে এসে বলবে রক্ত মাখা রুমাল দেখাতে। কিন্তু আমাদের মাঝে আজ এমন কিছু হয়নি যে তাকে রক্ত মাখা রুমাল দেখাতে হবে। আর যদি হয়েও থাকতো তাহলে এমন কাজ আমি কখনোই করতাম না। এটা একটা নারীর জন্য লজ্জাজনক ব্যাপার। আমি মনে করি এটা একটা নারীকে সরাসরি অপমান করা। রক্তপাত হলেই যে একটা মেয়ের সতীত্ব ঠিক আছে আর রক্তপাত না হলেই যে একটা মেয়ের সতীত্ব ঠিক নেই, এটা এই যুগে এসে বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। এই সমস্ত কুসংস্কার এখনো কেউ বিশ্বাস করে, এটা আমার মাকে না দেখলে বুঝতামই না। এমন কথা আগে যদি আপনারাও শুনে থাকেন আর এই ব্যাপারে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টেও জানাতে পারেন। যাই হোক, ভারাক্রান্ত মন নিয়ে বাইরে চলে আসলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বাড়িতে যেতে ইচ্ছেই করছে না, কারণ বাড়িতে গেলেই মায়ের মুখোমুখি হতে হবে আর মা এই বিষয়টা নিয়ে আবার তর্ক শুরু করবে আমার সাথে। পরক্ষণে আবার ভাবলাম, এভাবে আর কতক্ষণ, সারা জীবন তো আর বাইরে থাকতে পারবো না, বাড়িতে তো যেতেই হবে, আর বাড়িতে গেলে মায়ের মুখোমুখি হতে হবে। এটা ভেবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখি 22টা মিস কল মায়ের নাম্বার থেকে। ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই শব্দ শুনতে পারিনি। তখন আমি আরো জোরে জোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে যেতে আমার বোন হাত ধরে ওর রুমে নিয়ে গিয়ে আমাকে বলল, ভাইয়া তোর কি কোনো রাগ কেলকেন কিছুই নেই? নতুন বউ রেখে কোথায় চলে গিয়েছিস? তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা তোকে খুঁজতেছে অনেকক্ষণ যাবত, তোকে অনেকগুলো ফোনও দিয়েছে কিন্তু তুই রিসিভ করিসনি। মা তোর উপর প্রচন্ড রেগে আছে। ভিতরে যেতেই দেখতে পারলাম মা বাবা আরো অনেকেই ডাইনিং এ বসে আছে। আমি যেতেই মা আমাকে ইশারা করে তার রুমে যেতে বলল, কিন্তু আমি না বোঝার ভান করে বসে পড়লাম বাবার পাশে আর গল্প শুরু করলাম। তখন মা কোনো উপায় না পেয়ে আমার নাম ধরে ডাক দিয়ে বলল, এদিকে আয় তো, একটু কাজ আছে। বাবা তখন বলল, তারা
তারাও একটু পরে যাচ্ছে। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি যেমন তখন হাফ ছাড়লাম, মনে মনে ভাবলাম এখনকার মতো মায়ের হাত থেকে বেঁচে গেছি। আমি শুধু চাচ্ছিলাম বাসার মেহমানগুলো আগে চলে যাক, তারপর আমি এই বিষয় নিয়ে কথা বলছি। এইসব বিষয় নিয়ে আমি সবার সামনে কোনো ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছিলাম না। তারপর নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছি, কারণ আজ রাতে আমার ঘুম হয়নি। লাইট জ্বালানো থাকলে আমার আবার ঘুম হয় না। কিছুক্ষণ ঘুমানোর পরে আমার স্ত্রী আমাকে ডাকছে। আমি তখন বললাম কিছু হয়েছে, কোনো সমস্যা? তখনও বললো না কোনো সমস্যা নেই, আপনার ফোনটা দিন, আমি আমার মায়ের সাথে একটু কথা বলবো। আসার পর থেকে আর কথা হয়নি মায়ের সাথে। আমি তখন ওকে ফোনটা বাড়িয়ে দিয়ে বললাম কথা বলে নাও, আর আমাকে ডাক দিও না, কাউকেও ডাক দিতে না বলবা। রাতে আমার ঘুম হয়নি, তাই আমি এখন সন্ধ্যা পর্যন্ত ঘুমাবো। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছিলাম বাজার করতে, কারণ গতকাল আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসবে। বাজারে যাওয়ার সময় আমার মা আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল, দাঁড়া, এদিকে শুনে যা। আমি আবার মহা বিপদে পড়ে গেলাম। এবার কিভাবে কাটিয়ে উঠবো বুঝতে পারছিলাম না। তারপর মায়ের কাছে গিয়ে বললাম, কি হয়েছে মা? আমার হাতে একদম সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। মা তখন উত্তরে বলল, এত তাড়াতাড়ি করার দরকার নেই, আজ সকাল থেকে তুই আমাকে এড়িয়ে চলছিস। আর কই আমার রুমালটা কই? তাড়াতাড়ি দে, আমি দেখবো। আমি তখন বললাম, রাতে এসে দেখাই মা, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আগে বাজার করে নিয়ে আসি। এই বলে কোন রকম সেখান থেকে কেটে গেলাম। তারপর বাজার করে নিয়ে আসার পর মা এসে আমাকে বলতেছে, এবার আর কোনো অজুহাত নেই, এবার তোকে দেখাতেই হবে। তখন আমি মাকে বললাম, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। সেই রুমালটি কিন্তু আমার পকেটেই ছিল। তারপরে বললাম, তুমি দাঁড়াও, আমি রুম থেকে নিয়ে আসতেছি। তারপর রুম থেকে শুধু শুধু ঘুরে এসে রুমালটা এনে মায়ের হাতে দিলাম। মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি তখন বললাম, মা কিছু হয়েছে? এমন করছো কেন? মা তখন বলল, যাক, দেখে অনেক খুশি হলাম। দেখেছিস রক্ত লেগে আছে রুমালে, আমি বলেছিলাম না? আর তুই বললি এগুলো কুসংস্কার। যাক, আমাদের বৌমা খুব ভালো। যা এখন ঘরে যা, সারাদিন বাসায় ছিলি না, দেখ বৌমার কিছু দরকার আছে কিনা, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা সমস্যা হয় আমাকে বলবি। আমি তখন বললাম, ঠিক আছে মা। এই বলে সেখান থেকে রুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, যাক, এতক্ষণে মায়ের মনেও হাসি, আর আমার স্ত্রীও এসব ব্যাপারে কিছু জানতেই পারলো না। আসলে কিছু কিছু সময় মিথ্যা বলার দরকার আছে, এতে পরিবেশ সুন্দর থাকে। রুমে আসার সাথে সাথে আমার স্ত্রী আমাকে বলছে, আপনার হাতে কি হয়েছে? আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে কেন? আমি তখন ওকে বললাম, ও কিছু না, দরজার চাপ লেগে একটু কেটে গেছে। তারপর সাথে সাথে আমার স্ত্রী সুন্দর করে আমার হাত বেঁধে দিল। গল্পের শিক্ষা হলো একটাই, এইসব কুসংস্কার থেকে বের হন সবাই। রক্তকরণ হলে মেয়েরা সতী, আর রক্তকরণ না হলে সতী না, এই কথার কোনো যুক্তি নেই। স্বাভাবিকভাবে দু একজনের রক্তকরণ হতেই পারে, আবার নাও হতে পারে, কিন্তু আপনিও যদি এই কুসংস্কার বিশ্বাস করেন আর আপনার বেলায় যদি রক্তকরণ না হয়, তাহলে আপনার মনের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে। যদিও এই সন্দেহের কোনো যুক্তি নেই, তারপরে সন্দেহ থেকে যাবে। আর ভালোভাবে মনে রাখবেন, ভালোবাসাতে সন্দেহ থাকলে ভালোবাসা কখনোই সুন্দর হয় না।